কি ব্যাপার? বাড়িতে না গিয়ে হঠাৎ এরকম বাইরে ডেকে আনলে কেন? কাকিমা ঠিক আছেন তো? মা ঠিক আছে, কিন্তু একটা অন্য কেস হয়েছে। তুমি ছাড়া আর কেউ ম্যানেজ করতে পারবে না। কি হয়েছে? বীরনগরে আমার এক দূরসম্পর্কের পিসি আর পিস্তুত ভাই থাকে। আচ্ছা, অমিত, মানে আমার সেই পিস্তুত ভাই ওখানে একটা অল্প বয়সী মেয়েকে ভালোবাসে। রিসেন্টলি মেয়েটার বাড়িতে ব্যাপারটা জানাজানি হয় আর খুব ঝামেলা হয়। কেন? তোমার ভাইকে কি ওদের বাড়িতে পছন্দ নয়? না না না, পছন্দ অপছন্দের ব্যাপারই না মালিনী বৌদি। মেয়েটা ব্রাহ্মণ আর আমার পিসিরা হলো অব্রাহ্মণ। এসব কি আজকাল কেউ মানে নাকি? বীরনগর একটা মফস্বল জায়গা, ওখানে এসব এখনো খুব মানে। কিন্তু তার থেকেও বড় যেটা সমস্যা সেটা হলো ওরা দুজনে আজ বাড়ি থেকে পালিয়ে এখানে চলে এসেছে। সে কি? হ্যাঁ, এবার প্লিজ প্লিজ তুমি একটু ওদের বোঝাও না। মেয়েটার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ তো বাচ্চা মেয়ে। শিগগিরই ভেতরে চলো। রাজাদার মুখে আপনার কথা শুনে ভেবেছিলাম আপনি হয়তো আমাদের সাহায্য করবেন, কিন্তু আপনিও আমাদের ফিরে যেতে বলছেন। আমি তোমাদের ফিরে যেতে বলে সাহায্যই করতে চাইছি সৌমি। তুমি এখনো অনেক ছোট। আর শুধু তুমি কেন, অমিতেরই বা কি বয়স? এখন তোমাদের ভবিষ্যৎ শক্ত করার সময়। এ সময় তো তোমাদের পরিবারের সাপোর্ট দরকার। আমরা দুজন দুজনকে সাপোর্ট দেব। বেশ, তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তার কি হবে? পরীক্ষা দেব না, আমরা দুজনেই ছোটখাটো কোনো কাজ করব, তারপর বাড়ি ভাড়া নেব, একসাথে সব কষ্ট সহ্য করব। তা অমিত, তোমারও কি তাই মত? মাকে ছেড়ে, সরকারি চাকরির প্রস্তুতি ছেড়ে যে কোনো একটা চাকরি করবে? হ্যাঁ, মানে চাকরি করতে করতে না হয় সরকারি চাকরির প্রস্তুতি নেব। সেটা যে কতটা কঠিন হবে সেটা আমার থেকে ভালো তুমি জানো। সেই প্রসঙ্গে না হয় নাই বা গেলাম। তা সৌমির কথা শুনে মনে হচ্ছে ওর রোজকার জীবনযাত্রা আর তার খরচপাতি সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু তোমার তো আছে। খুব সহজ হবে তো ওই ছোটখাটো চাকরির টাকায় গোটা একটা সংসার চালানো। মানে একটু তো। আমরা পারবো, যত কম টাকাই হোক আমি ঠিক চালিয়ে নেব। বেশ, তাও না হয় হলো, কিন্তু বাড়ি ভাড়া পাবে কি করে? বিবাহিত না হলে এই শহরে বাড়ি ভাড়া পাওয়া কিন্তু একটু চাপের। আর দেখে তো মনে হচ্ছে না তোমাদের বিয়ের বয়স হয়েছে। না, এখনো হয়নি, তবে কয়েক মাস পর হয়ে যাবে। কিন্তু আমরা মন্দিরে বিয়ে করতে পারি। এসব কি বলছো তুমি সৌমি? তুমি যে বলেছিলে তোমার 18 হয়ে গেছে। রাগ করো না অমিতা, আমি সত্যি বললে তো তুমি আমায় নিয়ে বেরিয়ে আসতে রাজি হতে না। আর বিশ্বাস করো, আমার 18 বছর বয়স হতে আর বেশি দিন বাকিও নেই, সত্যি বলছি। এটা রাগের কথা নয় সৌমি, এটা এথিক্সের ব্যাপার। আমি একজন নাবালিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করতেও পারবো না। আর নাবালিকাকে যেভাবেই বিয়ে করো না কেন, আইনত সে বিয়ে সিদ্ধ নয়। সৌমির বাবা অভিযোগ জানালে অমিতের জেল পর্যন্ত হতে পারে। কিন্তু আর কোনো কিন্তু নয় সৌমি, আমার কথাটা মন দিয়ে শোনো। এখন বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গেলে বাবা আমাকে আর ওর সাথে মিশতে দেবে না। কেঁদো না সৌমি, আমার কথাটা শোনো, ভালো করে শোনো। চুপচাপ বাড়ি চলে যাও। আর বাবা মা যদি বকাবকি করেন তাহলে রাগারাগি করো না, চুপ করে থেকো। কারণ এভাবে বাড়ি ছেড়ে চলে আসাটা তো তোমার সত্যিই অন্যায় হয়েছে, তাই না? আর অমিতা ব্রাহ্মণ নয় বলে যে বাবা রাগারাগি করছে, সেটা কি ঠিক? না, একদম ঠিক না। কিন্তু সেই ভুলটাকে ভুল বলার জন্য তোমায় বড় হতে হবে। পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে তোমার কথার একটা ওজন থাকে। তখনই তোমার কথাটা ওরা মন দিয়ে শুনবেন, বুঝবেন। কিন্তু তুমি বাবাকে চেনো না বৌদি, ওরা আমাদের দেখা করতে দেবে না। আর দেখা না করলে আমাদের সম্পর্ক টিকবে কি করে? দেখো, যদিও আমি মনে করি না যে একটা সম্পর্ক টেকার জন্য রোজ দেখা হওয়াটা জরুরি, তবু এ ব্যাপারে আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমাদের গ্রামে নিশ্চয়ই লাইব্রেরি আছে। তোমরা দুজনেই এবার থেকে প্রতিদিন বিকেলে একই সময়ে লাইব্রেরিতে যাবে, সেখানেই দেখা করবে। লাইব্রেরির ভেতরে নিশ্চয়ই তোমার বাবা নজর রাখবেন না? বৌদি তুমি গ্রেট। তবে ওই সময়টা কিন্তু নষ্ট করলে চলবে না। অমিত, তুমি ওই সময়ে সৌমিকে পড়াবে, এতে ওর রেজাল্টটাও ভালো হবে আর তোমার চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে? মনে থাকবে তো? নিশ্চয়ই মনে থাকবে। এবার বুঝতে পেরেছো তো?
পরীক্ষা এলে লিখতে পারবে তো? পারবো অমিতা। স্কুলে রিনা ম্যাম না এমন ভাবে বোঝায় যে অর্ধেক জিনিস মাথাতেই ঢোকে না, কিন্তু তুমি পড়ালে সবকিছু জলের মতো সোজা লাগে। সোজা লাগলেই ভালো, কারণ উচ্চ মাধ্যমিকে স্কুলে ফার্স্ট না হলে কিন্তু আমি 2 মাস কথা বলবো না। সে তো এমনিতেই কথা হবে না অমিতা। পরীক্ষার পরে তো লাইব্রেরিতে আসার অজুহাত থাকবে না, তখন কি করব? তখন বোঝা যাবে। এখন এসব ভেবে মাথা খারাপ করো না, ভালো করে পরীক্ষাটা দাও আর ভালো রেজাল্টটা করো। এই যে বৌদি, কোথায় গিয়েছিলে? এই যে পিকলুকে টিউশন পড়তে দিয়ে এলাম। তুমি নিশ্চয়ই অফিস থেকে? হ্যাঁ। আচ্ছা, তোমার সেই পিস্তত ভাইয়ের কি খবর? সব ঠিকঠাক চলছে? অমিত তো একদম ফার্স্ট ক্লাস আছে। তোমার দেখানো রাস্তায় হেঁটেছে, প্রচুর পড়াশোনা করেছে, আর রিসেন্টলি 2টো সরকারি চাকরির পরীক্ষায় পাশও করেছে। ইন্টারভিউটা অবশ্য এখনো বাকি আছে। বাহ, এ তো খুব ভালো খবর। আর সৌমি, তার কি খবর? ওদের মধ্যে সব ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক মানে ফাটাফাটি চলছে। অমিতের টিউশন নিয়ে নাকি পরীক্ষাও খুব ভালো দিয়েছে, এখন রেজাল্টের অপেক্ষা করছে। সত্যি বৌদি, তোমার মাথায় বুদ্ধি আসেও বটে। একদম এক ঢিলে 2 পাখি মেরেছো। লাইব্রেরিতে পড়াশোনাও করেছে, আবার দেখাও করেছে। কি করব বলো, যে দেবতা যে ফুলে তুষ্ট। সৌমির সাথে কথা বলেই বুঝেছিলাম ওকে জোর করে কিছু করানো যাবে না। যেমন ছেলে মানুষ তেমনই জেদি। মিষ্টি মধু না দিলে হোমে খাবেই না। কিন্তু আমার শুধু চিন্তা, এরপর কি হবে? এবার তো লাইব্রেরির অজুহাতটা কাজ করবে না, আর অমিতের চাকরিটা হয়ে গেলে ও তো আর লাইব্রেরিতে যাওয়ার সময় পাবে না। এবার তাহলে কি অজুহাতে? এবার আর কোনো অজুহাত নয় রাজা। সৌমির পরীক্ষা সামনে ছিল বলে ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল, কিন্তু এই যে সমস্যাটা, সেটার সরাসরি মোকাবিলা করতে হবে। 2টো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি কারোর কোনো ক্ষতি না করে বন্ধুত্ব রাখতে যায়, ভবিষ্যতে বিয়ে থা করে সংসার করতে চায়, তাহলে তো কারো কিছু বলার থাকতে পারে না, তাই না? সে ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু টিন্তু নেই। যখন সময় ছিল তখন আমি সৌমি আর অমিতকে বুঝিয়েছি। এবার দরকার পড়লে সৌমির বাবাকেও বোঝাতে হবে। আজকালকার দিনে জাতপাত নিয়ে কেউ মাথা ঘামায় না, আর যারা এখনো মাথা ঘামায় তারা অন্যায় করে। কিন্তু সৌমির মুখে যা শুনেছি তাতে ভদ্রলোককে খুব গোয়ার এবং ক্ষমতা সম্পন্ন লোক বলে মনে হয়েছে। উনি কি কারো কথা শুনবেন? আমার তো 1 মিনিট বৌদি। এই দেখো, নাম নিতে না নিতেই অমিত ফোন করেছে। হ্যাঁ, হ্যালো অমিত। হ্যাঁ, এসব কি বলছিস তুই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই প্যানিক করিস না। তুই নিজেও ওর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু যোগাযোগ করে দেখ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। শোন, কিছু দরকার হলে ফোন করিস। কি হয়েছে রাজা? বৌদি, সৌমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌমির বাবা এসে অমিতকে শাসিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে সৌমিকে পাওয়া না গেলে ওরা অমিতকে পুলিশে দেবে বলেছে। পরীক্ষা শেষ হয়েছে, দেখো হয়তো বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে গেছে। তুমি অত চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে। না গো বৌদি, ব্যাপারটা এত সহজ নয়। ও নাকি বাড়ি থেকে শুধু জামা কাপড় নয়, টাকা পয়সা গয়না গাটি সব নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা দেখো, কোনো খবর পেলে আমায় জানিও, কেমন? বাড়িতে কে আছেন? দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন বলছি। এই দরজা খোল বদমাস! আপনারা? নাটক হচ্ছে? এখনো নাটক করছিস? স্যার আপনি প্লিজ ওকে ধরুন। ওই আমার মেয়েকেই লোভ করেছে, আর এখন সবার চোখে ধুলো দিয়ে এখানে চুপ করে বসে আছে। না না স্যার, ওর কোথাও ভুল হচ্ছে। সৌমি আমার সাথে নেই। কিন্তু মেয়েটিকে নাকি শেষ আপনার সঙ্গে দেখা গেছে। হ্যাঁ, আমি নিজের চোখে ওদের রেস্টুরেন্ট থেকে বেরোতে দেখেছি। আমি মানছি আমরা দুজন রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু তারপর দুজনের রাস্তায় চলে গেছি। ও মিথ্যে বলছে স্যার। ও আমার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে এই লোভ করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার খারাপ লাগছে, আমাদের জন্য তোমায় এত তাড়াহুড়ো করে এখানে ছুটে আসতে হলো। এসব তুমি কি বলছো রাজা? ছেলেটা কাল রাত থেকে লকআপে পড়ে আছে। বাজে কোনো কেসে ফেঁসে গেলে তো ওর সরকারি চাকরিতেও সমস্যা হতে পারে। আর সত্যি বলতে মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। এই যে থানা। ভেতরে চলো। আপনারা? আমি রাজা, অমিতের মামাতো দাদা। আমি মালিনী সেন, রাজা আর অমিতের বৌদি। সেন? যাক,
তাও আপনার সাথে কথা বলা যায়। এসব ছোট জাতের সাথে কথা বলতেই আমার রুচিতে বাঁধে। কিন্তু আপনার মতন বিকৃত রুচির মানুষের সাথে কথা বলার রুচি যে আমার নেই। আজকের যুগে দাঁড়িয়ে যে মানুষ একটা মানুষকে তার জাতপাত দিয়ে বিচার করে তাকে আমি মানুষ হিসেবেই গণ্য করি না। খবরদার, আপনি কাকে কি বলছেন? ইন্সপেক্টর, আপনি কিছু বলতে পারছেন না? এক্স্যাক্টলি ইন্সপেক্টর, উনি আপনার সামনে রেসিয়াল কমেন্ট করছেন আর আপনি কিচ্ছু বলছেন না। আমাদের সংবিধান থেকে কি আইপিসি 153 এটা উঠে গেছে, নাকি এলাকার হোমরা চোমরা বলে তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট? মানে পরিতোষ বাবু, আপনি এসব অপ্রয়োজনীয় কথা বলবেন না, তাহলে আপনার মেয়েকে খুঁজতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনি ওদের বলুন আমার মেয়ে কোথায় আছে সেই খবরটা দিতে। সেটা আমরা কি করে বলবো? কিন্তু আমি হলফ করে বলতে পারি আমার ভাই ওনার মেয়েকে ইলোপ করেনি। দরকার হলে আমি সাদা কাগজে সইও করে দিতে পারি। আমার তো মনে হচ্ছে উনি নিজেই নিজের মেয়েকে কোথাও লুকিয়ে রেখে অমিতকে হেনস্থা করছেন। একদম বাজে কথা বলবে না। আমার মেয়েকে না পেলে আমি তোমাদের গোষ্ঠী শুদ্ধ সবাইকে জেলের ভাত খাওয়াবো। দাঁড়ান পরিতোষ বাবু আর রাজা, এখন অত ভালনারেবল হলে চলবে না। ইন্সপেক্টর, আপনি একটু অমিতের সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। ও যদি সৌমিকে লাস্ট দেখে থাকে তাহলে ওর ভার্সনটাও শোনা দরকার। ওকে। বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না সৌমি কোথায়। আমি মানছি আমি ওর সাথে দেখা করেছিলাম, ওর জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট কেকও নিয়ে গেছিলাম, কিন্তু তারপর ও নিজের বাড়িতে চলে যায়। হ্যাঁ, বাড়িতে যায় আর গিয়ে জামা কাপড় গয়নাগাটি টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। আমি বলছি স্যার, এই ছোট জাতের ছেলেটাই আমার মেয়েকে বাড়ি থেকে বের করে এনেছে। চুপ করুন পরিতোষ বাবু, এই ছোট জাতের ছেলেটা যদি চাইতো অনেক আগেই আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে পারতো। কারণ আপনি জানেন কিনা জানি না, কিন্তু বেশ কিছুদিন আগে সৌমি নিজে থেকেই বাড়ি ছেড়ে অমিতের কাছে গিয়ে উঠেছিল। তারপর আমরাই ওকে বুঝিয়ে টুঝিয়ে বাড়ি পাঠাই। সেদিন পাঠিয়ে দেয় কারণ সেদিন হয়তো আমার বোকা মেয়েটা টাকা পয়সা না নিয়ে গিয়েছিল, তাই ওকে ফিরিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে তখন থেকে আপনি টাকা পয়সা গয়নাগাটির কথা বলছেন, কি কি নিয়ে গেছে সৌমি? কত নিয়ে গেছে শুনবেন? 2 লাখ টাকা ক্যাশ আর প্রায় 5 লাখ টাকার গয়নাগাটি। জামা কাপড় তো আছেই, তবে ওর দোষ নয়, ও তো ছোট্ট মেয়ে, নাবালিকা। ওই বদমাইশটাই ওকে শিখিয়েছে। তাই ইন্সপেক্টর বাবু, আপনি ওকে ইলোপের না কিডন্যাপিং এর কেস দেবেন। আপনার মেয়ে যে নাবালিকা সেটা আগে প্রমাণ করতে হবে পরিতোষ বাবু। কারণ আমি নিশ্চিত গতকাল যখন সৌমি ওর জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিল, তার মানে গতকালই ওর বয়স 18 হয়ে গেছে। তাই কিডন্যাপিং এর কেস তো দাঁড়াচ্ছেই না। আপনার দেওর খুব বুদ্ধি করে চালটা চেলেছিল। ভেবেছিল জন্মদিন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই, কিন্তু ও জানে না সৌমির জন্মদিন কাল ছিল ঠিকই, কিন্তু খাতায় কলমে সৌমির জন্মদিন ঠিক 1 মাস পরে আসবে। বৌদি, এবার কি হবে? সৌমি যদি নাবালিকা হয়? দাঁড়াও, প্যানিক করো না। সেটা তো আপনি বলছেন পরিতোষ বাবু, কিন্তু তার প্রমাণ কোথায়? প্রমাণ? হ্যাঁ, তাও আছে। আমি জানতাম এই প্রশ্নটা থানাতে উঠবেই, তাই আগে থেকেই আমি ওটা নিয়ে এসেছি। রঘু, সৌমি মায়ের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা দেখা দেখি। কি হলো, এবার বিশ্বাস হলো তো? এই সার্টিফিকেট আপনি কোথায় পেলেন? কেন, সৌমির ঘর থেকে, যেখানে ওর অন্যান্য সব কাগজপত্র আছে সেখান থেকে। তাহলে এবার আমি কিডন্যাপিং এর কেস দিতে পারি তো? ইন্সপেক্টর বাবু, ওকে শিগগিরই জেলে পুরুন। 1 মিনিট অফিসার, সৌমি নাবালিকা হলেও আপনি ওকে অ্যারেস্ট করতে পারবেন না, কারণ কাল রঘুবাবু সৌমিকে লাস্ট সন্ধেবেলায় দেখেছিল। তার মানে টেকনিক্যালি সৌমি মিসিং হওয়ার এখনো 24 ঘন্টাও হয়নি। আর 24 ঘন্টা না হলে কিডন্যাপিং তো দূরের কথা, মিসিং ডায়েরিও নেওয়া হয় না। আর কেস না হলে অ্যারেস্ট করবেন কোন আইনে? তাই আজ সন্ধ্যের আগে অবধি আপনি অমিতকে অ্যারেস্ট করতে পারেন না। ঠিক আছে, কয়েক ঘন্টারই তো ব্যাপার, তারপর আমিও দেখে নেব আপনি কিভাবে আমায় আটকান। এবার কি হবে মালিনী বৌদি? যে করেই হোক আজ সন্ধ্যের আগেই আমাদের সৌমিকে খুঁজে বের করতেই হবে। রাজা, তুমি অমিতকে নিয়ে বাড়িতে যাও, আমি পরিতোষ বাবুর সাথে কথা বলে দেখি। রঘু, তুই বাড়িতে যা, আমি এমএলএ এর অফিস ঘুরে তারপর আসছি। বাড়িতে তোর বৌদি আর মৌনি নিশ্চয় খুব চিন্তা করছে। 2 বোন তো হরিহর আত্মা ছিল। পরিতোষ বাবু, কি আপনি আমার কাছে কি চাই?
আপনি যাই বলুন না কেন, আমি ওই অমিতকে কিছুতেই ছাড়বো না। আমি আপনার কাছে অমিতকে ছাড়ানোর অনুরোধ নিয়ে আসিনি। ও যদি কিছু না করে থাকে তবে আপনার ক্ষমতা নেই যে ওকে আপনি শাস্তি দেবেন। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনার কাছে সৌমিকে ফিরে পাওয়াটা বেশি জরুরি নাকি অমিতকে শাস্তি দেওয়াটা? এটা আবার কি প্রশ্ন? অবশ্যই আমার মেয়েকে খুঁজে পাওয়াটা বেশি জরুরি। আমার মেয়েটা বড্ড ছেলে মানুষ। ভেঙে পড়বেন না পরিতোষ বাবু। সত্যি বলতে রাজার মতন আমারও আপনার উপরেই প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু আপনাকে এই অবস্থায় দেখে আমার সেই ধারণা ভেঙে গেছে, আর তাতে আমার চিন্তা আরো বাড়ছে। কেন চিন্তা বাড়ছে কেন? কারণ সৌমিকে আপনি বা অমিত লুকিয়ে রাখলে ওর সিকিউরিটি নিয়ে আমার এত চিন্তা হতো না, কিন্তু ও যখন অন্য কারোর প্ররোচনায় এতগুলো টাকা গয়নাগাটি নিয়ে বেরিয়েছে তখন বিপদের আশঙ্কা তো একটু থেকেই যায়। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী রিনা আর আমার ছোট মেয়ে মৌনি ক্লাস 6-এ পড়ে। আমি কি আপনার বাড়িতে একটু যেতে পারি? আসলে অনেক সময় এমন অনেক কথা থাকে যেগুলো বাবা মায়েরা না জানলেও দিদি বা বোনেরা জানে। বেশ, চলুন, আসুন আসুন। এত বড় বাড়িতে আপনারা মাত্র 4 জন থাকেন? 4 জন না, 5 জন। রঘু আমাদের সাথেই থাকে। আর ওই চিলে কোঠাটা বুঝি ঠাকুর ঘর? না না, ওটা স্টোর রুম। ওই অকেজো জিনিসপত্র সব থাকে। আচ্ছা, আসুন, ভিতরে আসুন। ও রিনা আমার স্ত্রী, আর ও হলো আমার ছোট মেয়ে মৌনি, আর উনি মালিনী সেন। ওই সৌমির কিডন্যাপিং এর ব্যাপারে কিছু কথা বলতে এসেছেন। তুমি আমার দিদি ভাইকে খুঁজে এনে দেবে প্লিজ? হ্যাঁ, ছেলেটা কি এখনো লকআপেই আছে? কেন, তোমার দেখি মেয়ের চেয়ে ওই বদমাস্টার চিন্তা বেশি? না, আমি মানে না, ও লকআপে নেই, আমি ওর বৌদি হই। ও আচ্ছা, নমস্কার। লকআপে নেই ঠিকই, তবে সন্ধ্যের মধ্যে আমার মেয়েকে খুঁজে না পেলে আমি নিজে ওকে লকআপে ঢুকিয়ে আসবো। আমি জানি অমিত কিছু করেনি, চিন্তা নেই, ওর কিচ্ছু হবে না। উনি, তুমি আর তোমার দিদি ভাই কি এক ঘরে থাকতে? না, দিদির আলাদা ঘর আছে। জানা মা, ওকে দিদি ভাইয়ের ঘরে নিয়ে যা, আমি একটু মিষ্টি নিয়ে আসি। আরে না না, মিষ্টি টিষ্টি আনতে হবে না। না না, আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, একটু মিষ্টি মুখ না করলে হয় নাকি? আমি এক্ষুনি আসছি। এটাই দিদির ঘর। আচ্ছা মৌনি, তোমার দিদি ভাইয়ের কি রিসেন্টলি কোনো বন্ধু টন্ধু হয়েছিল? না না, দিদি ভাইয়ের সব বন্ধুদেরই আমি চিনি। এই অমিতদার কথাটাও তো সবার আগে আমাকেই বলেছিল। ও তাই নাকি? আর বাবা মা কি এই কিছুদিন আগেই জেনেছেন? না না, বাবা মাও অনেকদিন আগেই জেনেছে, তাই জন্যই তো বাবা দিদি ভাইকে চোখে চোখে রাখতো। কিন্তু এত চেষ্টা করেও বেচারি শেষমেশ ধরা পড়ে গেল, আর তার জন্য যা বকা খেলো। বকা খেলো? সেটা আবার কবে? তুমি নিজে তোমার বাবাকে বকতে দেখেছো? কেন, কাল সন্ধেবেলাতেই তো। দিদি ভাই তো তারপরেই পালিয়ে গেছে। তুমি নিজে তোমার বাবাকে বকতে দেখেছো? হ্যাঁ, আমি তখন টিউশন থেকে ফিরে ঘরে ঢুকতে যাচ্ছিলাম। তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওই বদমাস ছোট লোকটার সাথে যোগাযোগ রেখেছো। ওর নাম অমিত বাবা, আরও খুব ভালো মানুষ। জাত দিয়ে মানুষের ভালো মন্দ বিচার করা যায় না বাবা। দু পাতা পড়ে খুব বড় বড় বুলি কপচাচ্ছ, তাই না? আজ থেকে তোমার পড়াশোনা বন্ধ। তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আমি তোমায় ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। বাবা, তুমি এসব কি বলছো? শোনো না, ও বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, আর করবে না, কিন্তু তুমি ওকে এত বড় শাস্তি দিও না। না, আমি কোনো ভুল করিনি, ভুল করছো তোমরা। আমি অমিতকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। তোমার অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, আর না। আমি এই সপ্তাহেই তোমাকে তোমার জেঠুর বাড়িতে পাঠিয়ে দেব। এখন যাও, ভিতরে যাও। আর তারপরেই তোমার দিদি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি ব্যাগটা আগেই গোছানো ছিল? না না, গুছোনো থাকবে কেন? দিদি কি জানতো নাকি যে দিদিকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? এই রবিবার তো আমাকে নিয়ে দিদির সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল।
খুব কষ্ট করে বাবার পারমিশন আদায় করেছিল। চলে যাওয়ার প্ল্যান হয়ে থাকলে সেসব কেন করতো? তার মানে ঝগড়ার পরেই ব্যাগ প্যাক করে। আচ্ছা, বাড়িতে কি গয়না তোলা ছিল? মানে গয়না তো সাধারণত ব্যাংকের লকারেই থাকে, তাই বলছিলাম। লকারের গয়না দিদিভাই কোথা থেকে পাবে? এগুলো তো মায়ের সবসময় পরার হার বালা। মা বলল মা নাকি খুলে রেখেছে। ইন্টারেস্টিং। তা গয়নাগুলো যে মিসিং, সেটা কে আগে খেয়াল করলো? বাবাই তো বলল। আসলে মা তো কখনো গয়না খোলে না, তাই মাকে গয়না ছাড়া দেখে বাবার অদ্ভুত লাগে। তখনই প্রশ্ন করে, আর খুঁজতে গিয়ে দেখে গয়নাগুলো উধাও হয়ে গেছে। বুঝেছি। আচ্ছা, দিদি ভাই কি সব জামা কাপড় নিয়ে চলে গেছে? না না, সব নেয়নি, এমনকি ওর ফেভারিট জামাগুলোও নেয়নি। আর জুতো? কোনো জুতো নিয়ে যায়নি। আর সবচেয়ে অদ্ভুত কি জানো, দিদিভাই ঘরে পড়ার হাওয়াই চটি পরেই চলে গেছে। হয়েছে হয়েছে, আর কোনো খবরের দরকার নেই। কি হলো? নিশ্চয়ই কোনো বোকা বোকা কথা বলেছে। বোকা বোকা নয়, সবচেয়ে দামি কথাটা বলেছে। যাক, এখন আর মিষ্টি খাবো না, সন্ধেবেলায় একবার আসবো, তখন না হয় মিষ্টি খাওয়া যাবে। আর মৌনি, সন্ধেবেলায় এসে আমি তোমায় একটা কাজ দেব, করে দিতে হবে কিন্তু। কি হলো? কোন সাহসে তুমি আমার বাড়িতে পা দিয়েছো? তোমার তো এতক্ষণে লক আপে চলে যাওয়ার কথা। অমিত যে সৌমিকে কিডন্যাপ করেছে তার প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আমার কোনো প্রমাণ লাগবে না। যে আমার মেয়েকে সরিয়েছে তার গোটা পরিবারকে আমি শাস্তি দেব, তার বাড়ি আমি জ্বালিয়ে দেব। আমি হলফ করে বলছি, এই কাজ আপনি করতে পারেন না। আপনি আমায় চেনেন না। আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। বেশ, তাহলে আপনার মেয়ে এসেই আপনাকে সবকিছু খুলে বলুক। মৌনি, তুই তুই ঠিক আছিস তো? কোথায় ছিলিস তুই মা? ও বলতে পারবে না, কারণ যে ওকে লুকিয়ে রেখেছিল সে ওর খুব কাছের মানুষ। কিন্তু আজ আমি চুপ করে থাকলে একটা নির্দোষ ছেলে ফেঁসে যাবে। আই এম সরি ম্যাডাম, সৌমি কাল থেকে এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। মানে 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 গতকাল থেকে ও আপনাদের বাড়ির চিলেকোঠা কাম স্টোর রুমেই রয়েছে। কোনো স্টোর রুমের জানলা কেউ খুলে রাখে না, বিশেষ করে এই ঝড় বাদলের সময়। তারপরে ওর ঘরে গিয়ে দেখলাম এত শৌখিন মেয়ে আপনার একটাও শখের জিনিস নিয়ে যায়নি, এমনকি ঘরের চটি পরে বেরিয়ে গেছে। যে মেয়ে টাকা গয়না গুছিয়ে নিতে পারে সে ঘরের চটি পরে কিছুতেই বেরোবে না, যদি না তাকে বাড়ির মধ্যেই থাকতে হয়। আচ্ছা পরিতোষবাবু, আপনার অবাক লাগলো না? যে মানুষ কোনোদিনও গয়না খুলে না, সে হঠাৎ ওই দিনে কেন গয়না খুলে রাখতে গেল? যার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে সেই মা কি কখনো হাসি মুখে অতিথিকে মিষ্টি খাওয়াতে পারে রীনা দেবী, যদি না তিনি মেয়ের ব্যাপারে নিশ্চিন্ত থাকেন? রিনা? তার মানে তুমি? কিন্তু কেন? এই কেনটা ঠিক আমিও বুঝতে পারছি না। কথাবার্তা শুনে আমার একবারও মনে হয়নি যে উনি অমিতকে ফাঁসাতে চেয়েছিলেন। তাহলে কেন? কারণ আমি আমার মেয়েটাকে তার পছন্দের জীবন দিতে চেয়েছিলাম। অমিত খুবই ভালো ছেলে, কিন্তু এই জাতপাতের চক্করে ওদের সম্পর্কটা নষ্ট হতে বসেছিল। ঠিক যেভাবে আমার বড়দির প্রেমটাও নষ্ট হয়ে গিয়েছিল। বড়দি সে কষ্টটা সহ্য করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিল। সেই একই ঘটনা আবার ঘটুক, আমি সেটা চাইনি। তাই বলে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে কি? আমি তো অমিতের সাথে পালিয়ে যেতেই বলতাম যদি না পুলিশের কাণ্ডটা ঘটতো। কিছু মনে করো না বাবা, ওর যে খাতায় কলমে 18 হয়নি সেটা আমার মনে ছিল না। কিন্তু কাকিমা, এই কাজটা আপনি না করলেই পারতেন। অমিত ঠিকই বলেছে, আপনার উচিত ছিল পরিতোষবাবুর মুখোমুখি দাঁড়িয়ে কথাগুলো বলার। মেয়ে যেমন ওর, মেয়ে তো আপনারও। শুনতো না, ওরা কেউ শোনে না। জাতপাতের বাইরে ওরা কিছু দেখতেই পায় না। তবুও প্রতিবাদটা সরাসরি করতে হয়। ইতিহাস ঘেঁটে দেখুন, আজ অবধি কেউ কোনোদিন অধিকার প্লেটে সাজিয়ে দেয়নি, সেটা লড়াই করেই আদায় করে নিতে হয়েছে। আর কাকিমা, আমি সৌমিকে এভাবে লুকিয়ে লুকিয়ে আমার জীবনে আনতে চাই না। সৌমি আমার অহংকার। আমি ঠিক সময় ধুমধাম করে সবার সামনে দিয়ে সবার আশীর্বাদ নিয়ে ওকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। আর ততদিন আমি এ বাড়িতেই থাকবো। কিন্তু সৌমি, কোনো কিন্তু না মা,
এই বাড়ি যেমন ওই ভদ্রলোকের, এই বাড়ি তেমনি আমার বাবারও। আর আমার বাবার বাড়িতে আমি সবচেয়ে সেফ থাকবো মা। আমি এখানে থেকেই আমার পড়াশোনা করব, চাকরি করব। আমি আমার বাবার ছায়ায় থেকেই এই জাতপাতের বিরুদ্ধে আমার লড়াইটা লড়বো। লড়তে হবে না। এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষ যখন আমায় ভুল বলছে, তখন নিশ্চয়ই আমার ভাবনায় গলদ আছে। আমি ভেবে দেখব। অমিতকে আমার মেনে নিতে কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি আমার পরিবারের কথা ভেবে চেষ্টা করব। আমি গোঁড়া হতে পারি, কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি। আমি জানতাম তুমি ঠিক একদিন বুঝতে পারবে। আমি জানতাম না রিনা, কিন্তু ওই ভদ্র মহিলাকে একজন বাইরের ছেলের জন্য এভাবে লড়তে দেখে আমার বিশ্বাসে ফাটল ধরেছে। একটা কথা আমি বিশ্বাস করি, এবার থেকে আপনিও এই নতুন বিশ্বাসকে আঁকড়ে ধরার চেষ্টা করুন। সুন্দর এই পৃথিবীতে সত্যিই বোধহয় মানুষের চেয়ে দামি কিছু হয় না। এই জাতপাত, ছেলে মেয়ে, আপন পর, এসব কিচ্ছু না। মালিনী বৌদি, তুমি সুপার। বলো মালিনী বৌদি জিন্দাবাদ। দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।